বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সুনীল আর সুজাতা বিপরীত হলেও একে অন্যের পরিপূরক ছিল। ওদের চিন্তাভাবনা, মন মানসিকতা ছিল বিপরীত, কিন্তু ওরা ছিল খুব ভালো বন্ধু, একে অপরের পরিপূরক। উদাহরণস্বরূপ বলতে গেলে বলা যায়, সুনীলের কাতলা মাছ খুব পছন্দ ছিল, কিন্তু সুজাতা আবার মাছের গন্ধে বমি করে ফেলতো। ও মাছের গন্ধ সহ্য করতে পারতো না, তাই ও মাছ খেতেও পারতো না। সুনীলের পছন্দ ছিল রোদ ঝলমলে দিন, কিন্তু সুজাতার পছন্দ ছিল সন্ধেবেলা চাঁদের আলো গায়ে মেখে আকাশের অগণিত তারার দিকে তাকিয়ে গুনগুন করে গান গেয়ে কল্পনার জগতে ভেসে বেড়ানো। রাম রাবণের মধ্যে যুদ্ধের প্রসঙ্গ উঠলে সুনীল সবসময় রামকে সমর্থন করত এবং রামের পক্ষেই কথা বলতো, রামের পক্ষেই মত দিত। কিন্তু সুজাতা রাবণের পক্ষে কথা বলতো, কারণ সুজাতার বক্তব্য ছিল রামের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্যে প্রচুর সৈন্য ছিল। হনুমান, জাম্বুবান, সুগ্রীব থেকে শুরু করে প্রচুর সৈন্য রামের পক্ষে যুদ্ধ করেছিল, কিন্তু রাবণের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার মতো কেউই ছিল না। রাবণ নিজেই যুদ্ধ করেছিল, বরং রাবণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্যে ঘরশত্রু বিভীষণ অনেক বড় ভূমিকা পালন করেছিল। তাই প্রশংসা যদি পাওয়ারই হয়, তবে রাবণেরই প্রশংসা পাওয়া উচিত, রামের নয়। এরকম বিপরীত চিন্তাভাবনা, বিপরীত মতামত থাকা সত্ত্বেও ওরা দুজন কিন্তু দুজনের পরিপূরক ছিল এবং খুব ভালো বন্ধু ছিল। কোনো কারণে যদি একদিন ওদের মধ্যে দেখা না হতো, তাহলে কিন্তু ওদের খুব খারাপ লাগতো, খুব কষ্ট হতো। ওদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া, খুনসুটি, ইয়ার্কি ফাজলামি, গল্প আড্ডা, এগুলোকে ওরা জীবনে বাঁচার রসদ হিসাবে নিয়েছিল। ওরা ঝগড়া না করেও থাকতে পারতো না, আবার দুজন দুজনের সাথে দেখা না হলেও সেই দিনটা মনে করতো সারা দিনে যেন কোনো একটা কাজ অসম্পূর্ণ থেকে গেল। দেখতে দেখতে ওরা লেখাপড়া শেষ করে বড় হলো, দুজনেই চাকরি শুরু করলো এবং বিয়ের যোগ্য হলো। তাই দুই পরিবার ওদের জন্য সম্বন্ধ দেখা শুরু করলো। ওরা ওদের দুজনেরই প্রেম ভালোবাসার কথা ওদের বাড়িতে জানিয়েছিল, কিন্তু ওদের বাড়ির লোকের বক্তব্য ছিল, তোরা দুজন দুজনকে মানতে পারিস না, তোদের মধ্যে সবসময়ই ঝগড়া অশান্তি লেগে থাকে, তোরা কি করে সংসার করবি বলতো? সংসার করতে গেলে দৃঢ় মন মানসিকতা লাগে, মনের দৃঢ়তা ছাড়া সংসার করা সম্ভব না। আর তোরা যেখানে সবসময় ঝগড়া অশান্তি নিয়ে মেতে থাকিস, তোদের পক্ষে তো কোনোদিনও সংসার করা সম্ভব হবে না। দুদিন যেতে না যেতেই ঘর ভেঙে তোরা বাড়িতে এসে বসে থাকবি। তাই এই সম্বন্ধটা মেনে নেওয়া সম্ভব না। আমরা ভালো পরিবার দেখে সেখানে তোর বিয়ে দেব, আর ভালো করে সংসার করিস। অনেক বোঝানোর চেষ্টা করেও কিছুতেই যেন আর বাড়ির লোককে রাজি করানো গেল না। ঘটনাচক্রে সুনীল এবং সুজাতা ওদের আর একসঙ্গে থাকা হলো না। ওরা অন্য পরিবারে অন্যত্র বিয়ে থা করে সংসার করলো, কিন্তু বিবাহিত জীবনে ওরা কেউই সুখী হতে পারেনি। একেই তো নিজেদের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হয়েছিল, তারপরেও যাদের সঙ্গে বিয়ে হয়েছিল তারাও মানুষ হিসাবে ঠিক ছিল না। কিন্তু তবুও ঘর ভেঙে লোক হাসাবে না, এই কথা মাথায় রেখে ওরা সাংসারিক দায়িত্ব কর্তব্যগুলো করে দিনগুলো কোনো রকমে কাটিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে 30টা বছর হয়ে গেল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। এতদিনে ছেলেমেয়েরাও সব বড় হয়েছে। ছেলেমেয়েরা যত বড় হয়েছে, অশান্তি যেন তত আরও বেড়েছে। দেখতে দেখতে সুজাতার ছেলের বিয়ে হয়ে গেল। বাড়িতে নতুন বৌমা আসার পর অশান্তি যেন আরও মাত্রা ছাড়া হয়ে গেল। সুজাতা ভেবেছিল ওর মন মানসিকতা মতো একটি মেয়েকে বাড়ির বউ করে আনবে, আর শাশুড়ি বউ বেশ ভালো মতো গল্প আড্ডা করে খুনসুটি করে দিনগুলো কাটাবে। কিন্তু মানুষ সবসময় যা চায় তা হয় না। যে মেয়েটি বাড়ির বউ হয়ে এসেছিল, তার মন মানসিকতার সাথে সুজাতার মন মানসিকতা একেবারেই মিলত না। ওরা ছিল সম্পূর্ণ বিপরীত।
সংসারের এই অশান্তি সহ্য করতে না পেরে সুজাতার বর নিরুদ্দেশ হলো। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পরিচিত অপরিচিত লোকজনদেরকে বলে কোনোভাবেই যেন আর ওর বরকে খুঁজে পাওয়া গেল না। এদিকে সুজাতার বর সংসার থেকে চলে যাওয়ার পর অশান্তি যেন আরোই মাত্রা ছাড়া হয়ে গেছে। একদিন সুজাতার ছেলেকে ওর বউ বলছিল, তোমার মা সেই সেকেলেই থেকে গেল। কেন যে এরকম মন মানসিকতা নিয়ে আজকের দিনে চলে আমি বুঝি না। আমি এগুলো কোনোভাবেই মানতে পারি না। কথাগুলো সুজাতার বুকে যেন শেল হয়ে বিচ্ছিল। ও কিছুতেই সহ্য করতে পারছিল না। ও একদিন ওর ছেলেকে ডেকে বলল, আমি চাই না এই শেষ বয়সে আমাকে নিয়ে তোদের সংসারে নতুন করে কোনো অশান্তি হোক। তুই বরং আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। ওখানে শেষের কটা দিন আমি একটু শান্তিতে কাটাই। আর তুইও তোর সংসারটা ভালো করেই কর, কারণ এই শেষ বয়সে নতুন করে অশান্তি আমি আর নিতে পারছি না। সারা জীবনই তো কম অশান্তি সহ্য করলাম না, তার মধ্যে এখন যদি আবারও অশান্তি সহ্য করতে হয়, এমনিতেই প্রেশার, সুগার, কোলেস্ট্রলে শরীরটা আমার জেরবার হচ্ছে, তার মধ্যে নতুন করে এই সমস্ত অশান্তি আমার পক্ষে নেওয়া সম্ভব না। তাছাড়া আমাদের তো ভগবানের কৃপায় টাকা পয়সার কোনো অভাব নেই। তুই সময় মতো টাকাগুলো পাঠিয়ে দিস, তাহলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। সুজাতার ছেলেটিও সব দিক চিন্তাভাবনা করে ভাবলো, এতেই যদি সমাধান হয় তাহলে তাই হোক। ওদিকে সুনীলের সংসারেও অশান্তি কম ছিল না। সুনীলের কোনো ছেলে ছিল না, সুনীলের ছিল একটি মাত্র মেয়ে। সেই মেয়েও সুনীলকে বলল যে, আমাকে বিয়ে দেওয়ার পর আমি তো শ্বশুরবাড়ি সংসার করছি, কিন্তু তোমাকে তো এখানে দেখার কেউ নেই। তুমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ো। তুমি অসুস্থ হলে তোমার মুখের সামনে ওষুধটুকু, জলটুকু ধরার মতো কেউ থাকে না। তোমার কি হবে একবার ভেবে দেখেছো? তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসব। তাছাড়া আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই। যদি তুমি ওখানে থাকো তুমি ভালোই থাকবে, আর ওরা সময় মতো খাওয়া, ওষুধ, জল সমস্ত কিছুই তোমাকে দেবে। তাই আমার মনে হয় তোমার বৃদ্ধাশ্রমে থাকাই ভালো। এই কথায় সুনীলও আর আপত্তি করেনি। দেখতে দেখতে সুনীল এবং সুজাতা দুজনে একই বৃদ্ধাশ্রমে এসে থাকলো। যখন ওরা এসেছিল তখন ওরা দুজন দুজনকে দেখে অবাক হয়েছিল। সুজাতা দেখল সাদা চুল, সাদা দাড়ি, চোখে চশমা, মুখটা যেন খুব চেনা চেনা লাগছে, কিন্তু কে ঠিক বুঝে উঠতে পারছি না। অনেক দিন আগে একবার দেখেছিলাম, কিন্তু ঠিক কে। তারপর ভালো করে তাকিয়ে দেখলো, এ তো সুনীল। এ তো সেই সুনীল যার সাথে ছোটোবেলা থেকে ঝগড়া, গল্প, আড্ডা, খুনসুটির মধ্যে ওরা মেতে থাকতো। কিন্তু সুনীল এখানে কি করছে? তাহলে কি সুজাতার অবস্থার যা সুনীলের অবস্থাও তাই? ওই একই অবস্থায় পড়ে কি সুনীলও শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে এলো? ওদিকে সুনীলের মনেও একই চিন্তাভাবনা উকি দিচ্ছিল। সুনীলও ঠিক বুঝে উঠতে পারছিল না যে সুজাতা এখানে কি করছে। কিন্তু ভগবান যেন শেষ পাতে ওদের জন্য এইটুকু দই মিষ্টি তুলেই রেখেছিল। তাই ওদের ছেলেমেয়েরা ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে ফর্মালিটি পুরো করে চলে গেল। আর ওরা সেই ছোটোবেলায় যেভাবে মিষ্টি, ঝগড়া, গল্প, আড্ডা, খুনসুটির মধ্যে মেতে থাকতো, ঠিক সেইভাবেই আবারও জীবনের শেষের দিনগুলো একই রকমভাবে কাটাতে শুরু করলো। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে গল্প, কবিতা ছাড়াও পশু পাখি এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্টে জানিও। আমি আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।